গল্প চ্যানেলে আজকে শুনবেন সমরেশ বসুর লেখা খুদে গোয়েন্দা গুগলের গল্প চোরা হাতি শিকারী। বছরের সব ছুটিতে এই যে গুগলের বেড়াতে যাওয়া হয় এমন নয়, তবে বছরে অন্তত একবার কি দুবার বাবা মার সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ মিলেই যায়। অবশ্য ছুটিতে বেড়াতে যাওয়াটা সবথেকে বেশি নির্ভর করে বাবার ওপর। তার অফিসের ছুটি না পেলে কোথাও যাওয়ার উপায় থাকে না। কিন্তু একটাই কি মজা, গুগলের স্কুলের ছুটির সঙ্গে বাবা অফিস থেকে ঠিক ছুটি করিয়ে নেন। নেহাত খুব জরুরি কাজের চাপ থাকলে আলাদা কথা, তবে ছুটিতে বেড়াতে যাওয়ার ইচ্ছা তো কেবল গুগলের একলার নয়। বাবাও চান সারা বছর চাকরি করে কিছুদিনের জন্য কোথাও বেরিয়ে বিশ্রাম করে আসতে। মাও চান, কিন্তু মা মুখ ফুটে তেমন করে বলেন না। এবছরের কথা একটু গোলমেলে ব্যাপার। গোলমালটা ঘটিয়েছে গুগলই। এবার ক্লাস 5 থেকে 6-এ উঠতে গুগলের রেজাল্ট তেমন ভালো হয়নি। ফেল করেনি বটে, তবে যেমনটা আশা করা গেছিলো সেরকম ভালো করতে পারেনি। ফলে মায়ের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর বাবার মনের হদিশ গুগল তেমন পায় না। তার মনটা কত খারাপ হয়েছে মুখ দেখে ঠিক বোঝা যায় না। তবে প্রোগ্রেস রিপোর্ট দেখে বাবা শুধু বলেছেন, মনোযোগের অভাবটাই চোখে পড়ছে বেশি, আর প্রত্যেক বিষয়ে দেখছি 20 থেকে 10% নম্বর কম পেয়েছো। এবার তুমি ক্লাস 6-এ উঠলে, তার মানে হাই স্কুলের পড়া শুরু হয়ে যাচ্ছে, তাই তোমাকে এবার খাটতে হবে বেশি। এটা তুমি নিজেই বুঝতে পারছো, তাই না? গুগল মাথা ঝাঁকিয়ে বলেছে বুঝতে পেরেছে, কিন্তু মা এত সহজে ছাড়বার পাত্রী নন। অ্যানুয়াল পরীক্ষার আগে থেকেই কথাবার্তা চলছিল পরীক্ষার পরে এসেতে কোথায় বেড়াতে যাওয়া হবে। পরীক্ষার ফলাফল দেখে মা প্রথমেই বেড়াতে যাওয়াটা নাকচ করে দিলেন। মায়ের কেমন একটা ধারণা হয়ে গেছিলো বেড়াতে যাওয়া মানেই গুগল সেখানে একটা গোলমাল পাকিয়ে বসবে, আর সেসব গোলমালের মূলেই যত অমনোযোগ আর পরীক্ষায় খারাপ ফলাফলের কারণ। অবশ্য একথা সত্যি, গুগল কোথাও গেলেও কেমন করে যেন একটা না একটা ঘটনা ঘটে যায়। তার জন্য গুগলের কতটা দোষ ও ঠিক নিজে বুঝতে পারে না। ওর সব বিষয়ে কৌতূহলটা একটু বেশি, আর সেটাই ওকে বিপদের পথে টেনে নিয়ে যায়। হঠাৎ কোনো লোকের মুখ দেখেই ওর মনে হয় লোকটা মোটেই ভালো নয়। আবার চোখের সামনে কোনো ঘটনা ঘটতে দেখলে সেটা ভালো কি মন্দ ও যেন মনে মনে বুঝতে পারে। ঘটনা যদি খারাপ মনে হয় তাহলে ওর কৌতূহল এমন বেড়ে যায়, তার শেষ না দেখা অবধি ওর শান্তি হয় না। অথচ কোনো মানুষ বা ঘটনা যে ওর মনকে কৌতূহলী করে তোলে, তার মধ্যে ওর কোনো ইচ্ছা নিচ্ছা নেই, আপনা থেকে ওর মন টেনে নিয়ে যায়। তারপর দেখা যায় ও একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। আসলে 8-10টা ছেলের মতো গুগল সব কিছুকে সাধারণ চোখে দেখতে পারে না। এক একটা ঘটনা ওকে যেন চুম্বকের মতো টেনে নিয়ে যায়। যেমন এর আগের বছর কলকাতাতেই ওদের 8তলার ফ্ল্যাটের দাউদাকে ডাকাতরা চুরি করেছিল। কিংবা দিল্লি থেকে ফেরার পথে রাজধানী এক্সপ্রেসে ওর চোখের সামনেই ফার্স্ট ক্লাসের করিডোরে একজন আরেকজনকে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেছিল। এইসব ঘটনার সঙ্গে ও এমনভাবে জড়িয়ে পড়েছিল ওর জীবন নিয়ে টানাটানি। নতুন করে সেসব কথা এখানে আর বলার দরকার নেই। খবরের কাগজে সব ছেপে বেরিয়ে গেছে, আর গুগলের নামটা এখন সকলেরই জানা হয়ে গিয়েছে। গুগল কী অন্যায় করেছে? মায়ের ধারণা গুগল ইচ্ছে করেই এসব ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে। সেই জন্য মা খুব বিরক্ত, রেগেও যান, এমনকি কান্নাকাটিও করেন। মাকে কাঁদতে দেখলেই গুগল মনে মনে অস্থির হয়ে পড়ে, আর ভাবে চোখের সামনে যেমন লোকই আসুক আর যে ঘটনাই ঘটুক ও আর ফিরেও দেখাবে না। বাবা আবার অন্যরকম কথা বলেন। তার সব কিছু বলার ধরনটাই আলাদা। তিনি বলেন, দেখো, কোনো বাবা মাই চান না তাদের ছেলে কোনো অজানা বিপদের মধ্যে গিয়ে পড়ে। তোমাকে আমি পুরোপুরি দোষ দিচ্ছি না। চোখের সামনে একটা ঘটনা ঘটতে দেখলে তুমি কী করেই বা চোখ বুজে সেখান থেকে চলে আসবে। তাছাড়া কাপুরুষতা আমি মোটেই পছন্দ করি না, কিন্তু মাকে তোমার বোঝা উচিত। তিনি যে রাগ করেন, বিরক্ত হন, আসলে সেসব সবই তোমার জীবনের ভালোর জন্য। সে ভয়টা আমারও আছে। তোমার উচিত কিছু ঘটতে দেখলে আমাদের বা বড়দের কারোকে আগে জানিয়ে দেওয়া। গুগল বলে, আমি তো তাই চাই বাবা, কিন্তু এমন করে সব ঘটে যায় কারোকে কিছু জানানোর আগে সব গোলমাল হয়ে যায়। বাবা হেসে বলেন, না গুগল, এটা ঠিক কথা নয়। সব ব্যাপারেই তোমার এমন কৌতূহল, তখন আর কিছুই মনে থাকে না। কিন্তু তুমি এখনও ছেলে মানুষ, কোন দিন কোথা থেকে কী ঘটে যাবে কিছুই বলা যায় না। তোমাকে সব সময় সাবধান থাকতে হবে। গুগল জানে বাবার প্রত্যেকটা কথাই ঠিক, অথচ বাবার একটি কথাই বিশেষ করে ওর মনে গেঁথে থাকে, কাপুরুষতা আমি মোটেই পছন্দ করি না। আবার এটাও ঠিক, গুগল নিজের লেখাপড়া খেলাধুলা নিয়েই থাকতে ভালোবাসে। ও নিজে থেকে কোনো কিছুতেই জড়িয়ে পড়তে চায় না। অথচ রাজ্যের যত ভয়ঙ্কর ব্যাপার, তার মধ্যে ও যে কখন কিভাবে জড়িয়ে পড়ে নিজেই জানে না। তবে অনেক অ্যাডভেঞ্চারের বই পড়ে ওর মনেও অনেক কল্পনা জেগে ওঠে, সে তো আলাদা কথা। অ্যাডভেঞ্চারের গল্প বললে কার না অ্যাডভেঞ্চারে মেতে যেতে ইচ্ছে করে, কিন্তু যে কোনো ব্যাপারে ওর বিশেষ কৌতূহল যত গোলমালের মূলে। তখন ও আর অ্যাডভেঞ্চারে মেতে যাবে বলে মেতে যায় না, বরং নিজের অজান্তেই বিপদের মুখে গিয়ে পড়ে। যাই হোক, পরীক্ষার পরে গুগলের মনটা এবার খুবই খারাপ।
আগে থেকে ভেবে রেখেছিল প্রমোশন পেয়ে ছুটি হওয়ার পরে নিশ্চয়ই কোথাও বেড়াতে যাওয়া হবে। বাবারও তো খুব ইচ্ছে ছিল, মায়েরও বিশেষ আপত্তি ছিল না। কিন্তু পরীক্ষার ফলটা তেমন ভালো না হয় মা বেড়াতে যাওয়ার কথা একদম তুললেন না। অবশ্য কলকাতায় সাঁতার শেখা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর আশেপাশে বেড়াতে যেতে যে ভালো লাগে না তা এমন নয়। গুগলের চেহারারও কিছু পরিবর্তন হয়েছে, এর মধ্যেও বেশ লম্বা হয়ে উঠেছে। দেখলেই বোঝা যায় ভবিষ্যতেও বেশ লম্বা হবে। পাড়ার অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু জর্জ বলে বেটে লোকেরাই নাকি বেশি সাহসী আর সার্থক হয়, যেমন ছিলেন নেপোলিয়ন। গুগল ওসব নিয়ে মাথা ঘামায় না, বিশ্বাসও করে না। লম্বা লোকেরাও যে বেশ সাহসী আর কৃতিপুরুষ হন তাও জানে। কোথাও বেড়াতে না যাওয়ার জন্য যখন মন খারাপের অবস্থা চলছে, তখনই ম্যাজিকের মতো একটা ঘটনা ঘটে গেল। ছোটো মামার বদলির চাকরি, তিনি ছিলেন লখনৌয়ে। হঠাৎ তার চিঠি এলো মায়ের নামে। ছোটো মামা মায়ের ছোটো ভাই, নাম হচ্ছে অতনু বন্দ্যোপাধ্যায়। মা ডাকেন পুলু বলে। ডাকনাম যে কার কেমন হয় কেউ বলতে পারে না, যেমন গুগলের নাম। এটা অবশ্য ডাকনাম রেখেছিলেন বাবা। রাশিয়ার একজন বিখ্যাত লেখকের নাম নাকি ছিল গুগল। বাবা সেই লেখকের খুব ভক্ত, তাই গুগল নামটাই রেখে দিয়েছেন। আর তার ফলে কী হয়েছে, গুগলের আসল নামটাই সবাই ভুলে গিয়েছে। এমনকি স্কুলের ভালো নামের বদলে আন্টিরাও গুগল বলেই ডাকে। যাই হোক, ছোটো মামা লিখেছেন, দিদি তোমাদের খবর দিতে পারিনি। কয়েক মাস হলো আমি লখনৌ থেকে শিলিগুড়িতে বদলি হয়ে এসেছি। শিলিগুড়ি মানে গোটা উত্তরবঙ্গই আমাকে চষে বেড়াতে হয়। এর নাম প্রমোশন। ভেবেছিলাম অনেক দিন পরে বদলি হয়ে কলকাতায় যেতে পারবো, তার ভাগ্যে হয়ে উঠল না। তবে শিলিগুড়ি মানে কলকাতার কাছেই, আর এটাই আমার হেডকোয়ার্টার। বলতে পারো ইন্ডিয়ান অয়েলের 1 নম্বরের জোনাল ম্যানেজার হয়ে আমি এখানে এসেছি। কিন্তু যত বড় চাকরি তার দায়িত্বও বেশি। হুট করে যে কলকাতায় চলে যাব তা পারিনি। এখানে মোটামুটি একটা ছোট বাড়ি পেয়েছি। মমতা অর্থাৎ গুগলের ছোটো মামিমা আর মুমনি 2 বছরের ছোটো মামার মেয়ে ভালোই আছে, কিন্তু নতুন জায়গায় এসে ওদের বিশেষ ভালো লাগছে না। গুগলের তো ছুটি হয়ে গেছে, পত্রপাঠ তুমি আর সমীরেশ দা গুগলকে নিয়ে চলে এসো। এখানে এলে শীতের সময় দার্জিলিং হয়তো যাওয়া হবে না। এই সময় প্রচণ্ড শীতের দাপটে দার্জিলিং কার্শিয়াংয়ের গরিবী পাহাড়ি মানুষরা সমতলে নেমে আসে। কিন্তু বেড়ানোর জায়গা অনেক আছে। ডুয়ার্স আর তরাইয়ের জঙ্গলে, নদীর ধারে, ছোটোখাটো পাহাড়ের আর চা বাগানে বেড়াতে বেশ ভালোই লাগবে। গাড়ির কোনো অভাব হবে না। মমতার তেমন বন্ধু না জুটলেও আমার অনেক বন্ধু জুটে গিয়েছে। তবে কাজের চাপে আমি হয়তো সবসময় তোমাদের সঙ্গে বেড়াতে যেতে পারবো না, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভেবে দেখো, 5 বছর তোমাদের সঙ্গে দেখা নেই, সেই বিয়ের সময় কলকাতায় শেষ দেখা। ইতিমধ্যে গুগলের কিছু কাণ্ডকারখানা হিন্দি আর ইংরেজি কাগজে পড়েছি। ভাগ্নেটি দেখছি আমার একটি ছোটোখাটো জেমস বন্ড হয়ে উঠেছে। ওকেও খুব দেখতে ইচ্ছে করছে। অতএব আর বেশি কিছু লিখছি না, কয়েকদিনের মধ্যেই তোমাদের দেখতে চাই। আমার চিঠির কোনো জবাব দিতে হবে না, তোমরা চিঠি পেয়েই চলে এসো। ট্রেনে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে চিঠিতে লেখা ঠিকানা রিক্সাওয়ালাকে বললেই পৌঁছে দেবে, স্টেশন থেকে বেশি দূরে নয়, ইত্যাদি ইত্যাদি লিখে ছোটো মামা আরও একবার আসবার তাড়া দিয়েছেন। মা ছোটো মামার চিঠিটা বাবাকে নিজেই পড়েই শোনালেন। গুগল আড়াল থেকে শুনছিল আর ওর বুকটা ধুকপুক করছিল। 5 বছর আগে কলকাতায় ছোটো মামার বিয়ের কতটা অস্পষ্ট মনে আছে, তবু যেন ছোটো মামার চেহারাটা ভালো করে মনে করতে পারছে না। ছোটো মামিমার সেই কোণে সাজানো মুখটাও আবছা মনে পড়ছে। অমনি তো তখন হয়ইনি, কিন্তু ছোটো মামার চিঠিটা পড়ে মা বাবা কী বলেন সে কথা শোনবার জন্যেই গুগলের মনটা ছটফট করছে। আশা নিরাশায় বুকটা ধুকপুক করছে। মা বাবাকে জিজ্ঞেস করলেন, কী করা যায় বলো তো? বাবা বললেন, আমি আর কী বলবো বলো, তুমি যা ঠিক করবে তাই হবে। মা বললেন, পুলুকে অনেক দিন দেখিনি, এর আগে ও এখানে থেকেছে সবখান থেকেই যাওয়ার জন্য চিঠি দিয়েছে, কখনো যাওয়া হয়নি। এবার শিলিগুড়ি থেকে যেভাবে তাকাদা লিখেছে, কী করবো তাই ভাবছি। মা হচ্ছেন তার দাদা আর ভাইদের মধ্যে একমাত্র বোন। বাবা বললেন, হ্যাঁ, পুলু খুব আশা করে চিঠি দিয়েছে, আমিও তো পুলুকে অনেক দিন দেখিনি। মা হেসে বললেন, যাই বলো, আমার কিন্তু খুবই যেতে ইচ্ছে করছে। এখন তোমার অফিসে ছুটি নিতে পারবে কি না সেটা ভেবে দেখো। বাবা বললেন, আমি তো এমনিতেই কয়েকদিন ছুটি নেওয়া ভেবেছিলাম, ছুটি নেওয়া হয়নি। আমার ছুটি নিতে অসুবিধা হবে না, কিন্তু
বাবা হঠাৎ চুপ করে গেলেন। গোগল ওর আর মায়ের ঘর থেকে সব কথা শুনছিল। যদিও এখন এই ঘরটা ওর একলার বললেই চলে, ওর পড়া শোয়া সবই এই ঘরে। তবে এখনও ওই ঘরটা মায়েরই ঘর। অল্প বয়স থেকে গোগল এ ঘরেই মায়ের সঙ্গে থাকে। বাবা কথা বলছিলেন খাবার ঘরের পাশে বসবাস ঘরের সোফায় বসে। বাবা হঠাৎ চুপ করে যেতে গোগলের যেন দম বন্ধ হলো। বাবা কি বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেলেন। মাই বা কী বলবেন? মায়ের গলা একটু পরেই শোনা গেল, গুগলকে নিয়েই আমার যে চিন্তা, বলে আমার কি আর বেড়াতে ইচ্ছে করে না? বাবার গলা শোনা গেল, গুগলকে আমি বুঝিয়ে বলেছি, কয়েকটা দিন ঘুরে এলে কী আর এমন ক্ষতি হবে? ইচ্ছে যখন করছে তখন চলো কয়েকদিন বেরিয়ে আসি। আমারও কয়েকটা দিন কলকাতার বাইরে ঘুরে আসতে ইচ্ছে করছে। মা বললেন, পুলু যেরকম তাড়া দিয়ে লিখেছে, এত তাড়াতাড়ি যাব কী করে? ট্রেনের টিকিটের রিজার্ভেশন পাওয়া যায় তো? বাবা বললেন, তার জন্যে আমি ভাবছি না। গ্রীষ্মকালে দার্জিলিং যাওয়ার ভিড় থাকে, সে সময় টিকিট পাওয়া একটু কঠিন। তবে আমার অফিস থেকে টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। আর ট্রেনে যদি নাই যাওয়া হয়, প্লেনে করে চলে যাব। বাগডোগরা এয়ারপোর্ট থেকে এয়ারলাইন্সের বাসে শিলিগুড়ি শহরে পৌঁছে রিক্সা নিলেই হবে। বগলের বুকে তখন খুশির মাতন লেগে গিয়েছে। মায়ের গলা, তাহলে তুমি তাড়াতাড়ি যাওয়ার একটা ব্যবস্থা দেখো। কোথাও যাবো না ভেবে কিছুদিন তো কেটেই গেল, আর দেরি করে এলে চলবে না। বাবা বললেন, আমি আজই অফিসে বেরিয়ে সব ব্যবস্থা করে ফেলছি। গোকুল ঘরের মধ্যে একটা লাফ দিয়ে দেয়ালে টাঙালো ব্রুসলির ছবির কাছে চলে এলো। বাবা ওকে ব্রুসলির রঙিন বড় ছবিটা এনে দিয়েছেন। পড়ার টেবিল থেকে একটু দূরে দেওয়ালে ওই ছবিটা টাঙিয়েছে। এছাড়াও আছে সুনীল গাভাস্কার আর কৃপালের ছবি। গোকুলকে বাবা ময়দানে একটা ক্যারাটে শেখার ক্যাম্পে নিয়ে গেছিলেন। ক্যারাটে শেখার ওর খুবই ইচ্ছে। ব্রুসলির একটা ফিল্ম এসেছিল, কিন্তু গোকুলদের বয়সী ছেলেমেয়েদের তা দেখতে দেওয়া হয়নি। বড়দের ব্যাপার স্যাপার যে কী তা বোঝবার উপায় নেই। যাই হোক, বাবার সঙ্গে ময়দানে ক্যারাটে শেখার ক্যাম্পে গিয়ে ক্যারাটে কাকে বলে মোটামুটি তার একটা ধারণা হয়ে গেছে। এখন মনের আনন্দে ঘরের মধ্যে লাফিয়ে লাফিয়েও নিজেই কয়েকটা ক্যারাটের ভঙ্গিতে হাত পা চালিয়ে নিলে। আর ঠিক সে সময় বাবা ঢুকলেন ঘরে। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী করছো গোকুল? গোকুল লজ্জা পেয়ে লাফ দিয়ে খাটের বিছনায় পড়ে দোয়াতে মুখ চাপল। বাবা কাছে এসে বললেন, বুঝেছি, শিলিগুড়ি যাবার ব্যাপার। আমার আর মায়ের সব কথাই তুমি শুনেছ। মনে হচ্ছে এটা তোমার ভাগ্যেই ঘটে গেল। ভালোই হলো। গোকুল তাড়াতাড়ি একটু জিজ্ঞেস করলো, তাহলে আমরা কবে যাচ্ছি বাবা? বাবা বললেন, আশা করি 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে দেখো যেন পাগলা হাতির সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। 2 বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। হলংয়ে বেড়াতে গিয়ে সত্যি সত্যি এক বিশাল দাঁতালো হাতির সঙ্গে গোকুলের বন্ধুত্ব হয়ে গেছিল। সেই হাতিটা নাকি ভুটান ডিঙে আসাম থেকে এসে পড়েছিল। একলা হয়ে যাওয়ার জন্যই বা যে কোনো কারণ হোক সে খেপে গিয়েছিল। তার ভয়ে কেউ বাইরে বেরোতে পারছিল না। অথচ সেই হাতির সঙ্গেই গোকুলের অদ্ভুত ভাব হয়ে গিয়েছিল। আর তার সঙ্গেই গোকুল গোটা হলং জঙ্গলটা ঘুরে দেখেছিল। চোখের সামনে গন্ডার, গন্ডারের বাচ্চা, দৌড়ে পালানো হরিণের দল আর উড়ে যাওয়া ময়ূর দেখেছিল। ময়ূর যেরকম উঠতে পারে গোকুলের কোনো ধারণাই ছিল না। পরে শুনেছি গোকুল পাখিদের মতো অনেক দূরে উড়ে যেতে পারে না, ভয় পেলে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে, অনেকটা বন মোরগের মতন। গোকুল বলল, কিন্তু বাবা, সেই বুনো পাগলা হাতিটার সঙ্গে আমি ইচ্ছে করে বন্ধুত্ব করতে যাইনি। আমাকে একলা পেয়ে সে নিজেই সুর দিয়ে আস্তে আস্তে ঠেলে জঙ্গলের ভেতর নিয়ে গিয়েছিল। হয়তো আমারও হয়েছিল, কিন্তু হাতিটা আমাকে যেন খেলায় মেতে গেছিল। বাবা বললেন, আর আমাদের ভয়ে প্রাণ উড়ে গেছিল। তোমার জন্য ফরেস্ট গার্ডরা আর রেঞ্জার সাহেব নিজে বন্দুক নিয়ে তোমায় খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। গোকুল কিছু না বলে হাসলো। বাবা একবার দরজার দিকে দেখে প্রায় চুপি চুপি স্বরে বলল, যাই হোক, তোমার ভাগ্যেই হয়তো ছোটো মামার চিঠিটা এসে পড়েছে। আর মামার চিঠি বলে তোমার মাও সহজে রাজি হয়ে গেছেন। কিন্তু আমি জানি তোমাকে বলবার দরকার নেই। এবার পড়াশোনার তোমার মনোযোগটা দেখিয়ে দিতে হবে। গোকুল একটু গম্ভীর মুখে চুপ করে রইল। বাবা ওর গায়ে হাত দিয়ে বললেন, এতে তোমার মন খারাপ করার কিচ্ছু নেই। আমি জানি পড়াশোনা তোমার ঠিকই হবে। গোকুল বাবার দিকে তাকিয়ে হাসলো। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মাঝখানে মাত্র 2 দিন কাটলো। 3 দিনের দিন যাত্রা। বাবা দার্জিলিং মেলের টিকিট আর রিজার্ভেশনের ব্যবস্থা করে ফেলেছেন। শিয়ালদা থেকে সন্ধ্যে 7:15 দার্জিলিং মেল ছাড়লো। ছোটো মামা লিখে দিয়েছিলেন শীতের জামাকাপড় ছাড়া সঙ্গে কিছুই নিতে হবে না। সন্ধ্যেবেলা রাতের খাবার পাওয়া যায় না বলে মা রাতের খাবার তৈরি করে নিয়েছিলেন, আর সঙ্গে জল। রাতে বর্ধমানে পৌঁছেই খাওয়ার পাট মিটে গেল, তারপরে ঘুম। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর আগেই গোকুলের ঘুম ভেঙে গেল। একটাই ভাগ্য, গাড়িটা বেশি লেট করেনি।
কুড়ির মাথায় জামাকাপড়ে দুটো সুটকেস চাপিয়ে স্টেশনের বাইরে এসে দেখা গেল চারদিকে গাদা গাদা সাইকেল রিক্সা, ট্যাক্সি বাসও কম নেই। নেপালি ড্রাইভাররা দার্জিলিং করে প্যাসেঞ্জারদের ডাকাডাকি করছে। বাবা ছোটো মামার চিঠিটা একবার দেখে সাইকেল রিক্সাদের কাছে ঠিকানার নামটা বললে অনেকে একসঙ্গে চিৎকার করে দিল, চলে আসেন বাবু, আমি চিনি। বাবা হেসে বললেন, আহা, তোমরা সবাই চেঁচামেচি করলে কী হবে, আমার দরকার দুটো। তাদের ঠিকানাটা তোমরা ঠিক বুঝতে পেরেছো তো? দুজন রিক্সাওয়ালা তাদের রিক্সায় এগিয়ে নিয়ে বলল, কিচ্ছু ভাববেন না বাবু, পেট্রোল পাম্পের ম্যানেজার সাহেবকে আমরা সবাই চিনি। মা আর গোগল বলছিল একটা রিক্সায়, বাবা দুটো সুটকেস নিয়ে আলাদা একটা। তারপরে রিক্সা দুটো ছুটল। স্টেশনের ভিড় কাটিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় গোগলের জায়গাটা মোটেই পছন্দ হলো না। ছোটো মামা কি এরকম জায়গায় থাকেন? কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিরাট একটা মাঠের সামনে রিক্সা দুটো এসে পড়লো। একজন রিক্সাওয়ালা মাঠের একদিকে একটা বড় বিল্ডিং দেখিয়ে বলল, ওটা হলো কলেজ। গোগল দেখলো এখানে রাস্তাঘাট বেশ পরিষ্কার, বাড়িগুলো প্রায় সব নতুন আর ঝকঝকে। একটা গ্রিলের গেট বন্ধ, সামনে বাগান, দোতলা বাড়ির সামনে দুটো রিক্সায় দাঁড়িয়ে পড়লো। বলল, এটাই সেই বাড়ি। রিক্সাওয়ালার কথা শেষ না হতেই নীল রঙের স্যুট পরা, গলায় টাই বাঁধা একদম সুন্দর চেহারার লম্বা ভদ্রলোক বাগান বেরিয়ে ছুটে এলেন। গ্রিলের দরজা খুলে আগেই মা আর বাবাকে প্রণাম করে বললেন, যাক দিদি, তোমরা তাহলে সত্যি এসে পড়লে। বাবা তো প্রণামের জন্য খুব যেন লজ্জা পেয়ে বললেন, আরে আরে, এসব আবার কী হচ্ছে? মা বললেন, তুই কি ভেবেছিলি আমরা সত্যি সত্যি আসবো না? গোগল বুঝিয়ে নিল ইনিই ছোটো মামা অতনু বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম পুলু। তিনি বললেন, না এলে দেখতে আমি নিজেই কলকাতায় গিয়ে হাজির হয়েছি তোমাদের আনবার জন্যে। নিদেন ট্র্যাঙ্কল তো করতামই। মা ছোটো মামাকে বললেন, তোকে দেখে মনে হচ্ছে তোর চান টান হয়ে গেছে, কোথাও বেড়াতে যাচ্ছিলি? কোথায় আর বেরোবো, অফিস ছাড়া। ছোটো মা বললেন, আমাকে সকালবেলায় চান করে খাবার খেয়ে বেরিয়ে পড়তে হয়। আমি রেডি হয়ে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ট্রেনের কথা তো বলা যায় না, কতটা লেট করবে। আমি একটু আগেই টেলিফোনে খবর নিচ্ছিলাম, শুনলাম গাড়ি মাত্র 20 মিনিট লেট। বেশি লেট হলে আমাকে বেরিয়ে পড়তে হতো, দুপুরে খেতে এসে তোমাদের সঙ্গে দেখা হতো। চাকরির বড় জ্বালা, বুঝলে দিদি। মা হাসলেন। গোগল তাড়াতাড়ি নিচু হয়ে ছোটো মামার জুতোয় হাত দিয়ে প্রণাম করল। ছোটো মামা তৎক্ষণাৎ গোগলকে জড়িয়ে ধরে একবারে বুকের কাছে টেনে নিয়ে বললেন, আরে, আমাদের আসল হিরোকেই তখন চোখে পড়েনি। সরি মাস্টার গোগল। গোগল লজ্জা পেয়ে হাসল। ছোটো মামা বললেন, দিদি, মাস্টার গোগল তো দেখছি বেশ লম্বা হয়ে উঠেছে, এখনই আমার বুকের কাছে। বাবা বললেন, ওই জন্যই বোধহয় বলেছে নরনাং মাতুলক্রম। গোগল তো এখনই প্রায় আমার কাঁধের কাছাকাছি। বাবার কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে বাগান পেরিয়ে একজন মহিলা এগিয়ে এলেন। মায়ের থেকে বয়সে ছোট, ফর্সা, তার কোলে বছর তৈরির একটি টুকটুকে মেয়ে। গেটের সামনে এসে বললেন, ভাই বোনের সব কথা কি বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে হবে? বাড়ির মধ্যে ঢুকতে হবে না? গোগল একটু অস্বস্তি হচ্ছিল। বাড়ির দোতলা থেকে মহিলা পুরুষরা উঁকুচুকি দিয়ে ওদের দেখছিলেন। আশেপাশের বাড়ির জানলা থেকে অনেক মুখ উঁকি দিয়ে ওদের দেখছিল। মা তাড়াতাড়ি ঢুকে পড়ে বললেন, অনেক দিন পরে দেখা তো। তা মমতা, তুমি তো আগের থেকে একটু মোটা হয়েছো, কিন্তু মমনি ভারী সুন্দর হয়েছে। মা হাত বাড়িয়ে মমনিকে কোলে নিতে গেলেন। মমনি অচেনা মুখ দেখে নিজের মুখটা ফিরিয়ে নিল আর ছোটো মামিমাকে আঁকড়ে ধরল। মা বললেন, কোনো দিন তো চোখে দেখেনি, একটু চেনা গেলেই আসবে। ছোটো মামিমা বলবেন, আসবে মানে তখন তো আপনাকে ছাড়তেই চাইবে না। চলুন দিদি, আমরা ভেতরে যাই। গোগল, তুমিও চলো। তিনি গোগলের দিকে তাকিয়ে ডাকলেন। ছোটো মামা রিক্সাওয়ালাদের তাড়া দিলেন, তোমরা সুটকেস দুটো ভেতরে তুলে দাও। বাবা ছোটো মামিকে ঠাট্টা করে বললেন, আমি বুঝি কেউ নেই তাই ডাকা হলো না? ছোটো মামিমা মিষ্টি হেসে বললেন, আপনিই তো আসল অতিথি, রাস্তায় দাঁড়িয়ে গল্প করলে আমি কী করবো, চলে আসুন না। বাবা পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলেন রিক্সাওয়ালার ভাড়া মেটানোর জন্যে। তার আগেই ছোটো মামা তার কোটের পকেট থেকে তার মানিব্যাগ বের করলে একজন রিক্সাওয়ালার হাতে দুজনের ভাড়া মিটিয়ে দিলেন। বাবা ব্যস্ত হয়ে বললেন, আহা পুলু, এটা কি হচ্ছে? ওটা তো আমারই দেওয়ার কথা। ছোটো মামা বাবার হাত ধরে গেটের দিকে টেনে নিয়ে যেতে বললেন, তা বললে কি হয় সমরেশ দা, আপনি হলেন বাড়ির জামাই। চলুন ভেতরে চলুন, সত্যি ভারী আনন্দ হচ্ছে, আমার এখন আর অফিসে যেতে ইচ্ছে করছে না। গোগল মা আর মামিমার সঙ্গে ঘরে ঢুকলো। বাইরের ঘরটি বেশ সাজানো গোছানো, সোফা সেট, সেন্টার টেবিল ছাড়াও এক পাশে রয়েছে একটা ডিভান,
যার উপরের মোড়কটা রাজপুত ছবির সুন্দর পেন্টিং করা। এমন সময় একটি 8-10 বছরের মেয়ে লম্বা পর্দা সরিয়ে ঘরে এলো। তাকে দেখি মুন্নি পিছলে ছোটো মামিয়ার কোল থেকে নেমে গেল, ছোটো ছোটো পায়ে প্রায় ঝাঁপিয়ে গিয়ে তাকে ধরল। আর সেই মেয়েটি মুন্নিকে কোলে তুলে নিয়ে আবার পর্দার আড়ালে চলে গেল। মা বললেন, ওই মেয়েটিই বুঝি মুন্নিকে রাখে? ছোটো মেয়ে বলেন, হ্যাঁ, লখনৌ থেকেই মেয়েটি আমার সঙ্গে এসেছে, ওর নাম পাতিয়া। পাতিয়াও মুন্নিকে খুব ভালোবাসে বলে ছোটো মামিমা মাকে প্রণাম করলেন। মা ছোটো মামিকে চিপে হাত দিয়ে আদর করে বললেন, থাক থাক, আজকাল আবার এসব আছে নাকি? কিন্তু ছোটো মামি তখন গোগলের দিকে ফিরে হাত ধরে বললেন, এসো গোগল, তোমার কথা তো কত শুনেছি। গোগল নিচু হয়ে ছোটো মামিকে প্রণাম করতে গেল। ছোটো মামা ওকে জোর করে বুকের কাছে চেপে নিয়ে গাল টিপে আদর করে বললেন, খুব হয়েছে, তুমি এখন মস্ত গোয়েন্দা, আমাকে আর প্রণাম করতে হবে না, চলো এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে বোঝা গেল আসলে নিচের একটা বড় ঘরকে মাঝখানে পর্দা খাটিয়ে আলাদা করা হয়েছে। পর্দার এপাশে রয়েছে খাবার টেবিল আর টেবিল ঘিরে 4টে চেয়ার। ঘরের এক পাশে রান্নাঘর। কলকাতার গোগলদের বাড়ির বঙ্কিমদার মতো একজন রান্নাঘরে কী কাজ করছে, অন্যদিকে দরজা বন্ধ ঘর দেখে বোঝা যাচ্ছে ওদিকে বাথরুম। ঘরের এক কোণে একটা বেসিন। এই ঘরের মাঝখান দিয়ে একটি করিডর চলে গেছে, ঠেকেছে গিয়ে একটা দরজার সামনে। খোলা দরজাটা দেখলেই বোঝা যায় ওটা একটা ঘর। গোগল মা আর ছোটো মামের পেছন পেছন গিয়ে দেখলো করিডরের দুপাশে দুটো ঘর। খোলা জানলা দিয়ে পেছনে দিয়ে দেখা গেল বাগান কেবল সামনে নয়, 3টে শোবার ঘরের জানলা খুললেই বাগান। তার মানে বাড়িটার 4 দিকেই খোলা বাগান, মাঝখানে বাড়ি। প্রত্যেকটা ঘরেই বেশ আলো বাতাস আসে। মাকে ছোটো মামের বলা থেকেই জানা গেল উপরতলায় বাড়িওয়ালা থাকে, নিচের তলাটা ভাড়া দেওয়া আছে। খাবার ঘরের থেকে ভেতরের দিকে ছোটো মামা গলা শোনা গেল, মমতা, দিদি, সমীরেশদার গোগলের খিদে পেয়েছে, আগে মুখ ধোবার গরম জল আর চা দাও, তারপর জল খাবার। আমি অফিসে ঢোকবার আগে বাজারটা করে পাঠিয়ে দিচ্ছি, আমার আর সময় নেই। ছোটো মামা পাশের ঘরে একটা ঘরে মায়ের সঙ্গে কথা বলছিলেন, আর গোগল মুন্নির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিল। ছোটো মামা বললেন, এখানে যা করান আমি করছি, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি তোমার কাজে যাও আর মিরেশদাকে ভেতরে পাঠিয়ে দাও, বাইরের লোকের মতো বাইরের ঘরে বসিয়ে রেখো না। ছোটো মামা আর বাবা কী যে কথা বললেন, তাদের হাসি শোনা গেল। তারপর আরম্ভ হয়ে গেল বেড়ানোর পালা। প্রথম দিন দুপুরে খেতে এসে বাবা ছোটো মামা আর বেরোলেন না। পরন্তবেলায় চা খেয়েই শিলিগুড়ি 4-5টা একটা গাড়ি নিয়ে বেড়ানো হলো। ছোটো মামি আর মমিয়ার সঙ্গে ছিল। শিলিগুড়ি মানে একটা দিকে হিমালয়ের আকাশের গায়ে ঠেকে আছে, শহরের বুকেই মহানন্দা নদী। তার সেতুটা বেশ বড়, নদীতে জল খুবই কম। প্রধান ধারাটা এক পাশ দিয়ে বয়ে চলেছে সরু ধারায়, আর তার থেকেও দু একটা সরু জলের ধারা রয়েছে। বাকিটা সবই বালি আর মাটি, অথচ বিরাট চওড়া নদী। ছোটো মামা বললেন, বর্ষার সময় নাকি এই নদীর চেহারা বদলে যায়। মহানন্দার ওপর থেকে ঘুরে এসে গাড়ি ছুটল তিস্তার ওপর সেবক ব্রিজের ওপরে। বলতে গেলে সেটা পাহাড়ের ওপরেই, নদী অনেক নিচে। আর এই সেবক ব্রিজের পাশ দিয়েই কালিম্পংয়ের রাস্তা বেরিয়ে গেছে। গোগলের চেনা রাস্তা, কেননা এর আগে দার্জিলিং বেড়াতে এসে কালিম্পংয়ে গিয়ে ওই পথ দিয়ে ওরা নেমে এসেছিল। সেবার গরমের সময় ছিল, পাহাড়ের ওপর অনেক বরফ গলতে আরম্ভ করেছিল, তিস্তার চেহারা ছিল অন্যরকম। আর এখন এই ব্রিজের ওপর থেকে অনেক নিচে নদীটাকে বেশ ছোটো দেখাচ্ছে। দুপাশে বালুচরকে দেখাচ্ছে যেন রূপলি চাদর পাতা। ছোটো মা বললেন, নিচের ওই চরের অনেক জায়গায় নাকি চোরাবালি আছে, যারা জানে না তারা সেই চোরাবালিতে ডুবে যায়। কথাটা ভেবেই গোগলের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। চোরাবালির কথাও আগেই শুনেছে, একটা মানুষ যখন চোরাবালিতে পড়ে গেলে আস্তে আস্তে তার মধ্যে ডুবে যেতে থাকে। অথবা বলা যায় চোরাবালি যেন একটা প্রকাণ্ড অজগরের মতো মানুষকে আস্তে আস্তে গিলে নিতে থাকে, তারপর একবারে শেষ। মানুষটা ডুবে গেলে সেখানে আর তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, অথচ দেখতে কেমন সুন্দর। গোগল বইয়ে পড়েছে দেখতে সুন্দর প্রকৃতির মধ্যে এরকম অনেক বিভীষিকা আছে। সেবক ব্রিজের ওপার দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে খালের দিকে রাস্তা চলে গেছে। ছোটো মামা আগেই জানিয়ে রাখলেন, মালবাজারের দিকে বেড়াতে যাওয়ার সময় ওই পথ দিয়েই যেতে হবে। তাছাড়া আরও একটু নিচু দিয়েই গেছে রেলের ব্রিজ, ওই ব্রিজের ওপর দিয়ে রেলে চেপেও মালবাজার যাওয়া যায়। সবাই মিলে হেঁটে ব্রিজের ওপার থেকে বেরিয়ে আসা গেল। গোগলের ইচ্ছে করছিল আর কয়েকবার ব্রিজের ওপর দিয়ে দৌড়ে ছুটে এপার ওপার করে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে ছোটো মামা তাড়া দিলেন। চারপাশেই পাহাড় আর গভীর জঙ্গল, বেশিক্ষণ সেখানে থাকা উচিত নয়। আশেপাশের জঙ্গলে নাকি বাঘ আছে। অথচ গোগল দেখেছে কালিম্পং আর মালের দিক থেকে প্রায়ই গাড়ি আসছে অথবা যাচ্ছে। তাছাড়া গরিব পাহাড়ি মেয়ে আর পুরুষ মজুরেরা এখনও দিব্যি পাহাড়ের ওপর দল বেঁধে হেঁটে চলেছে। তারা আবার গানও করছিল।